শুরু করছি বাংলা বলছে। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর 27 দিন আরজি করে মর্মান্তিক নারকীয় খুন এবং ধর্ষণের ঘটনায় আরও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির হাতে সময় আরও 7 দিন, 17 সেপ্টেম্বর আগামী সপ্তাহের মঙ্গলবারের মধ্যে আরও একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মাঝের এই কদিনে কি করবে এজেন্সি? সেমিনার হলের ঘটনাস্থল, নির্যাতিতার শরীর এবং ধৃত সঞ্জয় রায়ের শরীর থেকে যা যা দেহরস, ডিএনএ, নথি ইত্যাদি সংগ্রহ করা হয় তার নতুন করে ফরেনসিক পরীক্ষা, অর্থাৎ ক্রাইম সিনে ধর্ষণ এবং খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের উপস্থিতি নিয়ে নিশ্চিত হতে চাইছে সিবিআই। তদন্তের অগ্রগতি বলতে এটুকুই। এর বাইরে সুপ্রিম কোর্টে রাজ্যকে বেশ কয়েকটি প্রশ্নের মুখে পড়তে হয়। সুরতহালের পর ময়নাতদন্তের চালান কি ছিল? সমস্ত পদ্ধতি মেনে কি ময়নাতদন্ত হয়? সিসিটিভির সমস্ত ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে? তার মানে কি এটা ধরে নেওয়া যেতে পারে যে সিবিআই তদন্তে আর নতুন কোনো মোড় বা তথ্যের সম্ভাবনা নেই? তদন্তের স্বার্থে এ নিয়ে এখনই আদালতে কিছু বলতে চাননি প্রধান বিচারপতি। এরই মধ্যে আজকে গুরুত্বপূর্ণ কথা বলে সুপ্রিম কোর্ট। আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফিরতে রীতিমতো সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। মঙ্গলবার বিকেল 5টায় শেষ হচ্ছে সেই ডেডলাইন। রাজ্য আবেদন রেখেছে, আলোচনার প্রস্তাব দিয়েছে। এখন কাল আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি করেন সেটাই এখন দেখার। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন আলোচনার জন্য তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অতনু চ্যাটার্জি সিপিআইএম এর পক্ষ থেকে, অঙ্কন দত্ত বিজেপির পক্ষ থেকে, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি রয়েছেন, বিশিষ্ট আইনজীবী অশোক ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য এবং রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুশান্ত ব্যানার্জি এবং ডক্টর অরিন্দম বিশ্বাস। ডক্টর সুশান্ত ব্যানার্জি তিনি আরজি করের অধ্যক্ষ ছিলেন দীর্ঘদিন এবং তিনি প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাও। আমি আলোচনায় আসবো, তার আগে একবার চোখ রাখবো আজকে কি হলো সুপ্রিম কোর্টে। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার রিপোর্ট জমা দিল সিবিআই। কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে রিপোর্ট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ শীর্ষ আদালত। তবে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। মৃতদেহ ময়নাতদন্তের চালান কোথায়? ঘটনার পর প্রথম কখন জিডি বা জেনারেল ডায়েরি করা হয়? সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে? ময়নাতদন্ত কি যাবতীয় পদ্ধতি মেনে হয়েছিল? ময়নাতদন্তের চালান বা নথি মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্য হলফনামা জমা দেবে বলে জানিয়েছে। কি থাকে এই চালানে? কেস আইডি, কত ধারায় মামলা, মৃত কি পোশাক পরেছিলেন, কি কি ধরনের আঘাত শরীরে, প্রাথমিকভাবে কিভাবে মৃত্যু হচ্ছে তার খুঁটিনাটি থাকে এই চালানে। নথিতে দুজন সাক্ষী এবং একজন তদন্তকারী অফিসারের সই থাকতে হয়। এদিন শুনানিতে সিবিআইয়ের আরও বক্তব্য, এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা গুরুত্বপূর্ণ। 5 দিন পরে সিবিআই তদন্তভার নেয়, ততদিনে অনেক জিনিস পাল্টে গিয়েছিল। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা, তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো, হ্যাঁ 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে। পুলিশ কি কি করেছে 24 ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। রাজ্যের দেওয়া ফরেনসিক রিপোর্ট নিয়েও সিবিআই সন্দেহ প্রকাশ করে। নির্যাতিতার দেহ থেকে সংগৃহীত নমুনা ফের পরীক্ষা, অন্য কোনো রাজ্যের সিএফএসএল এবং দিল্লির এইমসে পরীক্ষা। শুনানিতে আইনজীবী ফিরোজ এডুলজির প্রশ্ন, দুপুর 2:30 থেকে রাত 11:30 পর্যন্ত শুধু 10 বার জিডি এন্ট্রি হয়েছে, এই সবটাই তৈরি করা নয় তো? আইনজীবী কপিল সিব্বালের জবাব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছিল, প্রয়োজনে তার কাছে রিপোর্ট চাওয়া হবে। একই সঙ্গে সিবিআই আদালতে জানায়, সকাল 9:30টায় দেহ যখন দেখতে পাওয়া যায় তখন দেহ অর্ধনগ্ন ছিল, দেহে ক্ষতের চিহ্নও ছিল। অভিযুক্তকে ঘটনাস্থলে ঢুকতে দেখা যায়। ভোর 4টে থেকে ফুটেজ থাকার কথা, সেই ফুটেজ কি দেওয়া হয়েছিল? সিবিআই জানায় 27 মিনিটের 4টে ফুটেজ দেওয়া হয়েছে। সোমবার সিবিআই দেওয়া স্ট্যাটাস রিপোর্টে মন্তব্য করেনি শীর্ষ আদালত। আগামী সোমবারের মধ্যে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। 17 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। We direct the CBI to file a fresh status report by the next date of hearing. Full stop. List on so and so for considering the fresh status report to be filed by the CBI.
আরজিকরের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনের প্রভাব পড়ছে চিকিৎসা পরিষেবায়। এদিন রাজ্য জানায় কর্মবিরতির জেরে 23 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেও কাজে না ফিরলে কড়া পদক্ষেপ নিতে পারবে রাজ্য। মন্তব্য শীর্ষ আদালতের। কলকাতা টিভি। আমি প্রথমে অশোকদাকে দিয়ে শুরু করি। অশোকদা, আজকে যে যে জায়গায় প্রশ্নের অবকাশ আমরা দেখেছি, যেখানে চালান যখন ময়নাতদন্ত হয়, সেই ময়নাতদন্তের চালান সেটা ছিল কিনা, যেটা আজকে অন্তত সাবমিট করা যায়নি, রাজ্য সময় চেয়েছে, সেই চালানের জায়গা থেকে শুরু করে যে রাজ্যের মধ্যেই ফরেনসিক টেস্ট হয়েছে, অনেকগুলো প্রশ্নের জায়গা থাকছে, এগুলো কতটা ক্রুশিয়াল এই মামলার জন্য? দেখুন, একটা কথা প্রথমে আমি বলি, ইফ ইউ ডোন্ট মাইন্ড, সুপ্রিম কোর্টকে এটাকে সুমোটো নিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা আছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। তার একটাই কারণ, যেগুলো সুপ্রিম কোর্ট করছেন তারপরে কোনো কিছু ফাইনালি পানিশমেন্ট কোনো কিছু হবে না, তো সে তো ট্রায়ালে ফিরতে হবে। এখন ধরুন, আমার যদি দেখা যেত এই হাইকোর্টের যিনি চিফ জাস্টিস, তার কোনো ল্যাকুনা রয়েছে, তিনি কোনো কিছু ঠিক মতন করছেন না, তাহলে আমি বুঝতাম। এখানে তো প্রসেস চলছিলই, হঠাৎ সুপ্রিম কোর্টের সৌমোটো করলো, খুব ভালো কথা করলো, কিন্তু একটা লোক জিনিস করে দেখুন, একের পর এক স্ট্যাটাস রিপোর্ট ফাইল হবে, কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টের ক্ষমতা কতটুকু, মানে এই কেসে যে আদৌ তাদের পানিশমেন্ট কি সুপ্রিম কোর্টে দেওয়া সম্ভব? তো হয় না, ট্রায়াল তো হবেই। কাজে এটা একটা মানে অল রেসপেক্ট, দেখুন আমরা আই ক্যানট ক্রিটিসাইজ এ জাজ, আই ক্যানট কন্ডেম এ জাজ, কিন্তু তার অর্ডারকে আমি ক্রিটিসাইজ করতে পারি। যখন আমরা অ্যাপিল করি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে, আমরা সর্বদাই লিখি যে আর ইন ল কমিটেড রং ইলিগ্যালিটি, তাতে আমাদের কোনো ক্ষতি হয় না। কিন্তু আমি বলতে পারি না ওই জাজ একটু অসৎ, ওই জাজটা খারাপ করেছেন, এই করেছেন, সেটা বলা যায় না। ঠিক এমনি আমি এখানে শুধু ভাবছি যে সুপ্রিম কোর্ট আলটিমেটলি কী করবেন। এই যে মানুষের একটা বিরাট প্রত্যাশা তৈরি হয়ে গেছিলো, ইটস ডেঞ্জারাস। সবাই ভাবছে সুপ্রিম কোর্টে গেছে, না জানি কি হয়ে যাবে, কিন্তু কী হবে আলটিমেটলি। কাজে কোনো প্রয়োজন ছিল না এটাকে নিয়ে যাওয়া। সারা পৃথিবীতে আজকে এই নিয়ে একটা হইচই হচ্ছে এবং সমস্ত পৃথিবীর লোক লক্ষ্য করছে কি হচ্ছে না হচ্ছে। দ্বিতীয় কথা, ধরুন এই যে জুনিয়র ডাক্তাররা, এরা তো কোনো অসৎ উপায়, আমি বিশ্বাস করি অসৎ উপায় তো আর চাকরি পাননি, ডাক্তারি পাস করেনি যতদূর মনে হয়, তারা ঘুষ দিয়েও হয়নি, তারা একটা অহিংস একটা আন্দোলন করছে, তাদের হাতে বোমা নেই, ছুরি নেই, কিছু নেই, তারা বলছে এইগুলো মেনে নিলে আমার কোনো আপত্তি নেই। তো সেটা কি সত্যি মানা হয়েছে? সেটা যদি মানা হয়ে থাকে ওদের করার প্রয়োজন নেই, সেটা মানা হয়নি বলে তারা মনে করছে, আমি লিখিতভাবে তারা চেয়েছিলেন, কেউ দেয়নি, সেটা মানা হয়নি বলেই তো তারা করছেন না। কিন্তু এখানে অশোকদা, আমার একটা প্রশ্ন আছে, ডেফিনেটলি তারা যে আন্দোলন করছেন সেটা অহিংস আন্দোলন, কিন্তু যদি সেই আন্দোলনের জন্য পরোক্ষভাবেও কোনো পরিষেবা ব্যাহত হয়, এবার আমি আসছি, এবং যেটা নিয়ে চিকিৎসক সমাজের একাংশ তারাই বলছেন, তারা অনুরোধ করছেন জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ, তারা জুনিয়র ডাক্তারদের আবারও বলছে যে আমরা জুনিয়র ডাক্তারদের যে ক্ষোভ সেটা একেবারে সঙ্গত, ন্যায্য। এসব কথা অর্থহীন কিছু মনে করো না, খুব খারাপ কাজ, কিন্তু দ্যাট বিগ বাট ইজ অলওয়েজ উইল ক্রিয়েট সাম প্রবলেম। যদি সত্যি কিছু খারাপ হয় তাহলে জাস্টিফিকেশন করার কোনো কাজ নেই। আচ্ছা, কত পার্সেন্ট এদের ফাংশন আছে? 5%। না, কিন্তু চিকিৎসকরাই বলছেন যে জুনিয়র ডাক্তাররা আসলে সিস্টেমের মেরুদণ্ড। এটা যদি বলে থাকি তাদের একটা লিখিত দিন, আমি তাহলে একবার মনে দেখব। তাই যদি বলেন, আপনি প্রত্যেক হসপিটালে গিয়ে দেখুন তো জুনিয়রদের অ্যাকচুয়ালি কী কাজ। আর দ্বিতীয় কথা, এই যে বলছেন ব্যাহত হচ্ছে, কালকে না পরশু একটা শুনলাম শ্রীরামপুরে একটা কি অ্যাক্সিডেন্ট হয়েছে, কন্যাগড়ে তাকে ওই হসপিটালে নিয়ে যাওয়ার দরকার ছিল, মেডিকেল কলেজে যাচ্ছিল। এগুলো দেখুন, আমি যখন জিপি ছিলাম কতগুলো দু একটা ঘটনা বলি, তখন হঠাৎ সবাই বলতে আরম্ভ করলো, বিশেষ করে বামপন্থীরা, যে এখানে টাকা দিতে পারেনি, অমুক হয়েছে, তুষকে সরকারের অত্যাচার গলায় দড়ি দিয়েছে। আমি তখন সিআইডিতে বললাম, খোঁজ নিয়ে দেখো তো এই যে 12 জনের কথা বলছে, ঠিক কজন ঠিক এই কারণে আত্মহত্যা করে। না, এটা আমি বুঝি, আমি শুধু একটা কথাই বলছি অশোকদা, সেটা হচ্ছে যে ঠিকই এরও তো ডেফিনেটলি পক্ষে বিপক্ষে নানা মত থাকতে পারে, কিন্তু যখন এক মায়ের বিচারের জন্য আমরা গোটা সমাজ রাস্তায় নেমে তার যে দাবি দাওয়া সেটার পাশে থাকছি, আবার বিক্রম ভট্টাচার্যের মা, তিনিও যখন কাঁদছেন, তিনিও যখন তার
সন্তানের কথা বলছেন, তখন সেটাকেও আমাদের সম্মান দিতে হবে, সেটাকেও আমরা অসম্মান করতে পারবো না, কোনো সন্দেহ নেই। মানে আমরা সিলেক্টিভ হতে পারবো না যে এই মায়ের কান্না সেটা প্রকৃত, ওই মায়ের কান্না সেটা ফেক। অ্যাবসলিউটলি কারেক্ট, কিন্তু এরা যে ওর জন্যই দায়ী সেটা কোথায়? সেটা ডেফিনেটলি সেটা তো তদন্ত সাপেক্ষ। তাহলে তার আগে কেন তাদের এইসব বলা হচ্ছে? ধরুন আমি কোনো দোষ করিনি, আমাকে আগে দাগিয়ে দেওয়া হলো তুমি করেছো, এটা তো ঠিক অন্যায় কথা, এটা হয় না। আগে বিচার করুন যে ওরা সত্যি ওদের জন্যই হয়েছে কিনা, সেটা না করে ওরাই দায়ী এটা বলছেন কি করে? যদি এই লোকটিকে নিয়ে যেত মেডিকেল কলেজে, সে নাও মরতে পারতো। শোনা যায় যে আগেই মারা গেছে, শুনলাম। একদম মফস্বল থেকে একজনকে নিয়ে আসা হচ্ছে, তাকে সেই মুহূর্তে কোথায় নিয়ে যাবে? আমি নিজে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা সবাই সবসময় সেই ডিসিশন নিতে পারেন না। তার কথাই ছিল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া, তাকে সেইভাবে নাকি আই এম নট শিওর। আমি এগুলো সমস্ত এই তথ্যগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এগুলো কোনো অথেন্টিসিটি কতটা আছে সেটা কিন্তু আমরা জানি না। যাই হোক, তুমি যেটা বললে আমি একমত, যে আমার বক্তব্য হচ্ছে দুই মায়ের কান্নাকেই আমরা রেসপেক্ট করি, দুই মায়ের কান্নাই আমাদের কাঁদায়। ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। সেই জন্যই যখন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, দেখো আমি মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন মুখ্যমন্ত্রী কোনো গালাগাল দিইনি ব্যক্তিগতভাবে। আমি যখন চলে গেছি তারপরে টিভি বলো প্রেস বলো আমাকে খুব প্রভোগ করছিল যে আপনার এইভাবে ছাড়া হয়ে গেল, আপনি এত কাজ করেছেন, হোয়াটস রং ইন ইট? তারা আরও ভালো লয়ার পেতে পারে, আমি সরকারের লয়ার ছিলাম, আমার কিছু কাজে যায় না। কিন্তু সেই মুখ্যমন্ত্রী আজকে যখন বললেন আমার খুব কষ্ট পেয়েছি আমি, কারণ এই মুহূর্তে আমি ঠিক রিয়েলাইজ করতে পারলাম না যে ওইসব ছাড়া আপনারা উৎসবে আসুন। এটা কিন্তু আমার কাছে এই প্রসঙ্গে ডেফিনেটলি আলোচনা হবে, খুব ডেফিনেটলি, কারণ ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি মানসিকতা নিয়ে যেখানে হাজার হাজার লোক রাস্তায় নেমেছে, সারা পৃথিবী যেটা প্রতিবাদ করছে, এটা ঠিক এই মুহূর্তে বোধহয় মমতা না বললেই পারত। এটা নিয়ে ইতিমধ্যেই আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে চূড়ান্ত একটা প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। আমি একটু ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, সবাই আজকের এই শুনানির দিকে তাকিয়েছিলেন এবং কি যে সাধারণ মানুষ যারা আইনের মারপ্যাঁচ, আইনি পদ্ধতি সেটা সম্পর্কে তারা জানেন না, কিন্তু তাদের আবেগের তাড়নায় তারা পথে নেমেছেন, তাদের একটা আশা ছিল যে আজকে সুপ্রিম কোর্টে কি হয়, শেষ অবধি দিনের শেষে আমাদের টেক অ্যাওয়ে কি? দেখুন, একটা কথা স্পষ্ট, সুপ্রিম কোর্টে আজকে কিন্তু রায়দানের প্রক্রিয়া ছিল না। প্রথম কথা, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট হচ্ছে অ্যাপেলেট কোর্ট। এটা লোয়ার কোর্ট থেকে একটা রেপ বা মার্ডার ট্রায়াল হয়, তারপর একটা ওখানকার যে জাজ সে একটা ডিসিশন দেয়, তারপর সে অ্যাপিল করে, সেই অ্যাপিলটা সুপ্রিম কোর্ট অবধি যায়, সুপ্রিম কোর্ট কনফার্ম করে। কিন্তু আজকে সুপ্রিম কোর্টের একটা সুমোটো নিয়ে, এইটা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়া এক্ষুনি যে আলোচনাটা হচ্ছিল, সামাজিক মাধ্যম যে ভুল খবরগুলো ছড়াছড়ি হয়েছে, ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং সেগুলো ভুল, তথ্যগুলো ভুল। শেষমেশ বাধ্য হয়ে রাত্রিবেলা আমি এইটুকু বলেছিলাম যে ফরেন্সিক মেডিসিন আমিও পড়েছি, এইটুকু যতটুকু আমি জানি যে আজকে যা ঘটতে চলেছে সেটা হচ্ছে স্টেটাস অফ দ্য ইনভেস্টিগেশন, এর বাইরে কিছু নয়। কিন্তু এর মধ্যে যেটা সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা রেখেছে, জুনিয়র ডাক্তার, আমিও 28 বছর আগে জুনিয়র ডাক্তার ছিলাম, আমি জানি জুনিয়র ডাক্তার ছাড়া হাসপাতাল চলতে পারে না, সিনিয়রদের সেই সময়টুকু ব্যয় করে না। জুনিয়র ডাক্তাররা ড্রেসিং থেকে শুরু করে যত অড কাজ হোক, স্যালাইন চালানো শুরু করে, এটা জুনিয়র ডাক্তাররা করে। যেদিন থেকে হাউসম্যানশিপটা কম্পালসারি হয়নি বা কম্পালসারি নয় বলে ঘোষিত হয়েছিল সুপ্রিম কোর্টে, সেদিন থেকে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের ওপর এই চাপটা এসে গিয়ে পড়েছে। জুনিয়র ডাক্তার বিনা কোনো হাসপাতাল চলতে পারে না, কোল্যাপস করবে যে কোনো দিন, এটা কিন্তু ঘটনা। এইটুকু বলতে পারি, ইনডেফিনিট পিরিয়ডে স্ট্রাইক চলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টেরই এখানে একটা অর্ডার আছে 92 সালে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে একটা স্ট্রাইকের প্রেক্ষিতে, এমসের ক্ষেত্রে একদম। আমি আসবো অরিন্দম দা আপনার কাছে, আমি ডক্টর ব্যানার্জির কাছে যাব, ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছে। ডক্টর ব্যানার্জি, প্রশ্নটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ঠিকই যে ঘটনাটা ঘটেছে ঘৃণ্য, নারকীয়, কোনো বিশেষণ তার জন্য যথেষ্ট নয়, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা বেনজির বললে বোধহয় ভুল হবে না, যে একজন চিকিৎসক তরুণী, তার ওপরের যে নির্যাতন, অত্যাচার, তার যে পরিণতি হয়েছে, তার পরিবারে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতটাকে গোটা রাজ্যের মানুষ তারা বুক পেতে আপন করে নিয়ে নিজেদের ক্ষত হিসেবে তারা যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন।
তারা রাস্তায় নামছেন। এই সময় দাঁড়িয়ে শুধু যখন গোটা সমাজ চিকিৎসকদের দাবিটা নিয়ে চিকিৎসকদের স্বার্থেই লড়াইটাকে নিজেদের লড়াই করে নিয়েছেন, তখন কি শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা তাদের এখনো অনড় থাকা কর্মবিরতিতে? কারণ আমরা তো জানি না যে যারা প্রান্তিক মানুষ, যারা সরকারি হাসপাতালে যান, তারাও তো এই সমাজ, যে সমাজ এই ঘটনার নিন্দায় সরব হয়েছে, যে সমাজ রাতের পর রাত জাগছে, কোথাও তাদের প্রতি অবিচার হয়ে যায় না? না না, দেখুন, আপনার যে প্রশ্নটার আমি একটা উত্তর অন্যভাবে দিচ্ছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন জুনিয়র ছিলাম তখন আমরা কোনোদিন স্বপ্নের মধ্যেও আনতে পারিনি এই ধরনের ঘটনা। আমার সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের সম্পর্ক 57 বছর ধরে, 57 ইয়ার্স। আমরা কোনোদিন স্বপ্নের মধ্যেও এই ধরনের কুৎসিততম ঘটনার কথা কখনো ভাবতে পারিনি। এটা হচ্ছে প্রথম কথা, ফার্স্ট কথা এটা। এইবার প্রশ্ন যেটা আপনারা পয়েন্টটা তুলতে চাইছেন, আজকে এই ঘটনা ঘটার পর আমরা কোন মুখে ছেলে মেয়েদের বলবো যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে, প্রপার সিকিউরিটি না দিয়ে তোমরা যাও, আরো একটা যদি অবহেলা হয় তার দায় কে নেবে? কোন সমাজ নেবে? কোন জায়গা থেকে দেবে? আরো একটা, এই দেখুন আমি একটা ছোট এক্সাম্পল আপনাদের দিচ্ছি যে আজকে এই 8 তারিখ রাত্রে 9 তারিখে যে ঘটনাটা ঘটলো, তারপরেও 14 তারিখের সারা রাত যখন রাস্তায় লোকে নেমে এসেছিলেন, তার মধ্যে গুন্ডারা আরজিকর হাসপাতালে ঢুকে অবাধে ভাঙচুর চালালো। এত দুঃসাহস! ঠিকই ডক্টর ব্যানার্জি, আমি আপনার কথাটা একদম মেনে নিচ্ছি। আমার শুধু এখানে একটাই পয়েন্ট, যে একজন নারী সুরক্ষা এবং কর্মক্ষেত্রে একজন নারীর সুরক্ষা, এটা আরো লার্জার পার্সপেক্টিভে দেখার প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা হাসপাতালে একজন চিকিৎসকের যে পরিণতি হয়েছে সেটা যেমন ভয়ঙ্কর, তেমনি সব ক্ষেত্রে ইট ভাটায় যে মহিলা কাজ করেন তারও কর্মক্ষেত্রে সুরক্ষার দরকার। অর্থাৎ প্রশ্নটা কর্মক্ষেত্রের সুরক্ষার। এখানে কোথাও দাঁড়িয়ে চিকিৎসক মানে জুনিয়র ডাক্তারদের একটা অংশ যদি এই বিষয়টাকে একদম নিজেদের ইস্যু করে ফেলেন, সেটা কি সঙ্গত, নাকি এটাকে আরো বিগার পার্সপেক্টিভে নেওয়া সঙ্গত? না না, এরকম ঘটনা তো আগে ঘটেনি, এটা বললে কিছুটা অন্যরকম। না না না, এইরকম ঘটনা যদি কোথাও ঘটে তাহলে নিশ্চয়ই তারা বলবো না। এটা তো বলেছিল আপনি লিখে দিন, কি প্রোটেকশন দেবেন আমরা তুলে নেব, সেটাই বলছিল না। আমি বলতে চাইছি দেখুন, যে এই ঘটনা শুধু নারী পুরুষ নির্বিশেষে আক্রমণের সম্ভাবনা, এবং এই জিনিস সমাজে আগে ছিল না। এত ভয়ঙ্কর অবস্থা, কর্মবিরতি, এবং সেটাও 1 মাসের বেশি সময় ধরে। ডক্টর ব্যানার্জি, আমি এই প্রসঙ্গে আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আপনারা দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি অঙ্কনের কাছে আসবো। অঙ্কন, আরও 8 দিন সময় সিবিআই এর, এবং এখনো পর্যন্ত সিবিআই এর তদন্তের অগ্রগতি কোথায়? না, এটা তো মানুষ তো অধৈর্য হচ্ছেন। না, মানুষ অধৈর্য হচ্ছেন, কিন্তু যার তত্ত্বাবধানে তদন্ত চলছে সেই সুপ্রিম কোর্ট তো অধৈর্য হচ্ছেন বলে মনে হচ্ছে না। কারণ তারা মুখ বন্ধ খামে যে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন, আমি দেখলাম গোটা যে প্রসেসটায় প্রশ্নের সম্মুখীন রাজ্যের প্রশাসন, রাজ্যের পুলিশ, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। স্ট্যাটাস রিপোর্ট নিয়ে তো আজকে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা ছিল সিবিআই এর, কিন্তু তা আমরা দেখলাম যে এখনো অসহযোগিতাটা দেখুন কতটা। বলা হলো, জজ সাহেব প্রশ্ন করলেন যে সকাল 8:30 থেকে রাত 10:45 পর্যন্ত এই সময়ের যে পুরো আপনার সিসিটিভি ফুটেজ, এটা কি তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে? রাজ্য প্রশাসন কি বললো, না না না, আমাদের একটু টেকনিক্যাল গ্লিচ হয়েছে, একটু হার্ড ডিস্কে প্রবলেম রয়েছে,
ওই জন্য আমরা দিতে পারিনি, আমরা 27 মিনিট দিয়েছি। আপনাকে 12 ঘন্টার মতো আপনাকে দিতে হবে সিসিটিভি। আপনি 27 মিনিট দিয়ে কি লুকাতে চাইছেন, কাদের লুকাতে চাইছেন? অনেক কিছু বলা হয়েছে, চালান দেওয়া হয়নি, বিভিন্ন ধরনের যে দেহরস সংরক্ষণের কথা বলা হয়েছিল সেইগুলো সংরক্ষণ হয়নি। প্রতি পদে তো এরা মানে তদন্তটাকে যেভাবে প্রলম্বিত করা যায়, যেভাবে বিপথে চালনা করা যায় সেটাই করছে। আজকে আপনি বলছেন তো যে, বা আমরা সবাই একটা কথা বলছি, বা মহামহিম সুপ্রিম কোর্ট একটা কথা বললেন যে এই যে ডাক্তারদের কর্মবিরতি তুলে নিতে হবে। কার ভরসায় তুলে নেবে? এই রাজ্য প্রশাসনের ভরসায়? 9 তারিখের ওরকম নারকীয়তা যেখানে আমরা একটা ক্রিমিনাল নেগলিজেন্স দেখতে পাচ্ছি, তারপরও 14 তারিখে ওইভাবে ভাঙচুর হয়ে গেল। আমরা কি দেখলাম? যে পুলিশের কোনো তৎপরতা নেই, পুলিশ এসে দায় খালাস করে নিল, যে ইন্টেলিজেন্স ফেলিয়ার। তাহলে যার ইন্টেলিজেন্স ফেলিয়ার হলো তার বিরুদ্ধে ব্যবস্থা হলো না কেন? তারপরে সেখানে তো মুখ্যমন্ত্রী আজকে বলেছেন, কি বলেছেন মুখ্যমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে কলকাতার পুলিশ কমিশনার তার কাছে গিয়ে বলেছিলেন যে তিনি পদত্যাগ করতে চান। হ্যাঁ, তা করালেন না কেন? এরপরও কি আরেকটা অভয়ের জন্য উনি অপেক্ষা করছেন? আমি অ্যাকসেন্ট এই যে, তারপরেও আপনি ভাবুন তো, আমি বলছি সাগর দত্তে রীতিমতো যখন জুনিয়র ডাক্তাররা বসে বৈঠক করছে সেই দিন ভাঙচুর হয়ে গেল। কি হলো? রাস্তা জুড়ে মানে গোটা রাজ্য জুড়ে তো এরকম একটা নৈরাজ্য। কি আজকে কি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেটা আমরা জানি না। আরেকটা সপ্তাহ সিবিআই কে সময় দেওয়া হয়েছে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য। কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছি, যেখানে চালান থেকে শুরু করে, যেখানে এফআইআর এর টাইমিং থেকে শুরু করে, সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে কত দূর আরজিকর হাসপাতাল সে প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি, এরকম অনেকগুলো প্রশ্নের জায়গা। এবং নমুনা, সেই নমুনা রাজ্যের বাইরে পরীক্ষা করতে পাঠাতে চায় সিবিআই। এগুলো থেকে কোথাও কি একটা প্রশ্ন, এবং সিসিটিভি ফুটেজ অবশ্যই, কোথাও কি যে প্রশ্নটা উঠছিল কাভার আপের, সেই প্রশ্নটা জোরালো করছে না? আমি ফার্স্ট আগে একটা জিনিস বলার চেষ্টা করি, কেউ একজন বলছিলেন, সেটা হচ্ছে যে আমরা একটা বোধহয় ভুল প্রত্যাশার মধ্য দিয়ে সবাই যাচ্ছি। বোধহয় চিকিৎসক অরিন্দমবাবু বললেন, এটা কিন্তু সিবিআই এর ইনভেস্টিগেশন পর্ব চলছে, এরপর সিবিআই চার্জশিট ফাইল করবে, তারপর ট্রায়াল শুরু হবে। ফলে যতক্ষণ না চার্জশিট ফাইল হচ্ছে ততক্ষণ আমরা জানি না যে কথাগুলো আমরা বলছি যে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ, সেগুলো আদৌ চার্জশিটে বা স্ট্যাটাস রিপোর্টে আছে কিনা। আমি খুব মন দিয়ে পুরো লাইভ হিয়ারিংটাও শুনেছি এবং আমার কাছে সামনে খোলা আছে। সমস্ত হিয়ারিংয়ের শেষের পরে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একটা প্রশ্নেই রাজ্যকে ধরেছেন, সেটা হচ্ছে যে পিএমআর রিপোর্টের সঙ্গে চালানটা নেই কেন। বাকি যে জিডিতে 5 বার এন্ট্রি হয়েছে সেটা আগের দিনও ফিরোজ এডুলুজি বলেছিলেন, আজকেও যখন বলেছেন গার্দিওয়ালা বলেছেন ওটা আগের দিনই সলভ হয়ে গেছে, কারণ কপিল সিবাল ওটা আগের দিনই উত্তর দিয়েছেন। একই জিনিস বারবার ফিরিয়ে এনে লাভ নেই। নাও দেখুন, আমরা একটা অদ্ভুত পৃথিবীতে বাস করছি, যে পৃথিবীতে আমি কারোর নাম নিতে চাই না, অনেক মানে আমার কাছে সবার স্ক্রিনশট নেওয়া আছে, অনেক রেসপন্সিবল সোশ্যাল গ্রুপে এটাও পোস্ট করা হয়েছে যে চিফ জাস্টিস ইজ বায়াসড, কারণ তার স্ত্রীর সাথে নাকি উত্তরবঙ্গ লব্বির একজন ডাক্তারের আত্মীয়তা আছে। তো এই পরিস্থিতিতে তো আমরা বিচারের চাইতে বেশি গুজবকে শুনছি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যদি সিবিআই এর মনে হয় যে ফরেন্সিক রিপোর্টে কোনো গাফিলতি আছে, এমসের রিপোর্ট বলে দেবে যে সেটা ভুল কি না ঠিক। তো এমসের রিপোর্ট আসার পরে আমরা মন্তব্য করব যে রাজ্য সরকার কভার আপের চেষ্টা করেছে কি হয়নি। দেখুন কি কি কভার আপের প্রথম আলোচনা হয়েছে, যে এটা গ্যাং রেপ না এটা একজনের রেপ। সিবিআই এর রিপোর্ট যে কটা সংবাদ মাধ্যম প্রকাশ করেছে তারপর সিবিআই একটাও রিজয়েন্ডার দেয়নি, যে সিবিআই তাদের পরিষ্কার বলেছে এটা একজনের রেপ। ওই ভদ্রলোক যিনি ধৃত সঞ্জয় রায়ের সাথে ফরেন্সিক মিলে গেছে কিনা, হ্যাঁ মিলে গেছে। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করছি? এবং আমি খুব দুঃখিত, আমি এক সেকেন্ড শেষ করি, খুব দুঃখিত যে রিজয়েন্ডারও তো দেয়নি। না রিজয়েন্ডার এখন সিবিআই এর কাজ নাকি? না সিবিআই এর কাজ, প্লিজ অঙ্কন দত্ত আমাকে সিবিআই শেখাবেন না। সিবিআই এই কেসে দুটো রিজয়েন্ডার দিয়েছে, ফলে এক্ষেত্রে আপনি কার হয়ে বলতে চাইছেন আমরা বুঝতে পারছি, কারো হয়ে বলতে চাইছি না। তাহলে আমিও বলবো আপনারাই গ্রুপে রটিয়েছেন যে সিজিআই এর আত্মীয় হচ্ছে কেউ, আমরা বলতে কার কথা
বলতে চাইছেন? আপনারা বলতে কার কথা বলতে চাইছেন? আপনাদের গ্রুপে আছে। কোন গ্রুপে আছে? কি গ্রুপে রয়েছে? অসংখ্য গ্রুপ। আপনাদের কোন গ্রুপ বলছেন? আপনাদের গ্রুপ খুলবো? আপনার গ্রুপ খুলবো? পয়েন্টের কথা বলুন না। আপনারা এটা কেন বলছেন না? আপনি পয়েন্টে বলুন না। আপনি তো শাসককে বাঁচাতে এসেছেন। তৃণমূলকে আজকে আসেনি বলে আপনি তৃণমূলকে বাঁচাচ্ছেন। তরুণীর সমস্ত তথ্য থেকে সরাতে হবে। যে অন্যায়টা দিনের পর দিন হয়ে চলেছে। কাম ব্যাক টু পয়েন্ট। এটা সুপ্রিম কোর্টের আন্ডারে বিচার হচ্ছে, এটা কোনো পাড়ায় খাপ পঞ্চায়েত নয়। এবং আমি এবং আপনি সিদ্ধান্ত নিতে পারি না সুপ্রিম কোর্ট কোন কেসটা সুমোটো বিচার করবে। আমি বলিও নি এই কথা। না, নিশ্চয়ই পারি, এটা বলবেন না। আর এই কথা আমাদের এটা বলবেন না। আপনি আইনের আওয়াজ জানেন না। আপনি আইনের আওয়াজ জানেন না। আপনি স্বাধীনতা নেই। আপনি কি দরকার হলে আপনি করুন। শাসকের হয়ে আপনি বলুন। শাসকের হয়ে ব্যাটিং আপনি করুন। আমাদেরকে বলতে আসবেন না এই কথাগুলো। আমি আসবো এই প্রসঙ্গে, আসবো। আপনি আইনের আওয়াজ জানেন না। আসবো প্লিজ। অতনু। হ্যাঁ, দেখুন সুমনবাবু বললেন না কে সুমোটো নিতে পারে কি না পারে। সংবিধানে খুব পরিষ্কার 226 আর 32 দুটো আর্টিকেল আছে। 226 সবসময় স্যার আছেন, উনিও বলবেন এখানে 226 যেখানে হাইকোর্টের পাওয়ার রয়েছে অলওয়েজ বেশি। হাইকোর্ট ট্রায়াল করাতে পারে, সুপ্রিম কোর্ট 32 ট্রায়াল করাতে পারে, হাইকোর্ট সাক্ষী নিতে পারে। মানে জানবো না শুনবো না ব্যাটিং করতে চলে আসবে এরকম করলে না হয় না। তাহলে সুপ্রিম কোর্ট সুমোটো কেসটা নিতে পারে না। আপনি সুপ্রিম কোর্টকে বলুন। আপনি উত্তেজিত হয়ে পড়লেন ব্যাটিং শুনে। আপনি ব্যাটিং শুনে উত্তেজিত হচ্ছেন কেন সুমন বাবু? আপনি কি ব্যাটিং করছেন? করছেন না। আরে আপনি তো শুধু গণমঞ্চে যাচ্ছেন। আপনি শুধু গণমঞ্চে গিয়ে মমতা বাঁচাও কমিটি বানিয়েছেন। আপনি গণমঞ্চে ওই যে কি দেশ বাঁচাও গণমঞ্চ নাকি সব বানিয়েছেন, তার হোয়াটসঅ্যাপ চ্যাট খুলবো? হ্যাঁ খুলবো। তার হোয়াটসঅ্যাপ চ্যাট খুলবো? দেশ বাঁচাও গণমঞ্চে গিয়ে মমতা বাঁচাও কমিটি বানিয়েছেন। শুনুন, চুপ করে শোনেন, চুপ করে শোনেন। লোকের বলার মাঝখানে বলবেন না। আমি আপনার নামে কিছু বলিনি, আপনি আমার বলার মাঝখানে বলবেন না। মৌপিয়াদি খুব পরিষ্কার, যে যাই বলুক সুপ্রিম কোর্ট আজকে কিন্তু খুব ভ্যালিড করা কোয়েশ্চেন তুলেছে। এক, পোস্টমর্টেমের চালান, পোস্টমর্টেম করার সময় যে চালান রাজ্য সরকারের তরফ থেকে যে তথ্য প্রমাণ দেওয়া হয়েছে, যে কাগজপত্র সিবিআই এর হাতে হ্যান্ডওভার করা হয়েছে, তার মধ্যে এই ভাইটাল ডকুমেন্টটা নেই। আবার তার সাথেই আরেকটা খুব ভাইটাল করেছেন যেটা আমরা মনে হয় মিস করে যাচ্ছি। সুপ্রিম কোর্ট বলল এই যে এতগুলো আঘাতের চিহ্ন বলে যে বলা হয়েছে, এই আঘাতের চিহ্নগুলো যার পরে হচ্ছে সেই আঘাতের যে আপনি ফরেন্সিক রিপোর্ট এসছে, এর নমুনাগুলোকে সংগ্রহ করলো, এর নমুনা সংগ্রহ কে করলো সেটা কিন্তু বলা নেই কোথাও গিয়ে দাঁড়িয়ে। গোটা সারা দিনের যে ভিডিও রয়েছে, সিসিটিভি রয়েছে, মাত্র 27 মিনিটের 4টে সিসিটিভি ফুটেজ, টোটাল 27 মিনিটের দিয়ে বলা হলো টেকনিক্যাল গ্লিচ। কিসের টেকনিক্যাল গ্লিচ? টেকনিক্যাল গ্লিচ কথাটা কোথায় ব্যবহার হয় সাধারণত? টেকনিক্যাল গ্লিচের যে কথাবার্তাগুলো বলা হচ্ছে আসলে খুব পরিষ্কার যে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। যদি কোথাও কোনো কভার আপ না হয়ে থাকে, যদি কোথাও কিছু হয়ে না থাকে, তাহলে কি দরকার ছিল? তাহলে যে সিপি যাচ্ছেন পদত্যাগ করতে, যদি ইন্টেলিজেন্স ফেলিওর না থাকে, যদি রাজ্য পুলিশের ব্যর্থতা না থাকে, তাহলে সিপি পদত্যাগ করতে গেছেন কেন? তা আমি বলছি না, আমরা তো এই ঘটনাকেও জানতাম না, আমরা তো পদত্যাগ চাইছিলাম। আজকে সিএম বললেন সিপি নাকি নিজে গেছিলেন তার কাছে পদত্যাগ করতে। বারে বারে হচ্ছে গিয়ে প্রতি ক্ষেত্রে বোঝা যাচ্ছে দেয়ার ইজ সামথিং, দেয়ার ওয়াজ সামথিং, যেটাকে হাইড আপ করা হয়েছে, যেটাকে কভার আপ করা হয়েছে। কাজে এইটা কিন্তু খুব পরিষ্কার। আজকে সিবিআই আবার করে যাচ্ছে। সিবিআই এর দেখুন এই মুহূর্তে সিবিআই এর যা স্ট্যাটাস রিপোর্ট পড়ছে, এগুলো মুখ বন্ধ খামে পড়ছে। সিবিআই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কোথাও দেয়নি বা কোথাও কোনো প্রেস মিট করেনি যে তদন্তর কতদূর কি অগ্রগতি। কাজে আমার মনে হয় এই সম্পর্কে কারোর কোনো রকম না বলাটাই উচিত। তবে আমরা মুখাপেক্ষী সিবিআই এর একদম ঠিক, এবং আমরা চাই সিবিআই দ্রুত হচ্ছে এই স্ট্যাটাস রিপোর্ট গুলো সমস্ত কথা সঠিকভাবে সাবমিট করুক। দেখো অনেকক্ষণ ধরে এই তর্জা আমরা শুনছি, কিন্তু মুশকিল যেটা হচ্ছে টাইম বাউন্ড ইনভেস্টিগেশন, এটা খুব প্রয়োজন ছিল এই সময়। আর তারিখ পে তারিখ সিস্টেমে গেলে, তো মৌপিয়াটা ভালো কথা বলছিল, মানুষ তো ধৈর্য হারাচ্ছে, ঠিকই তো, মানুষ কেন সবাই ধৈর্য হারাচ্ছে এবং রাস্তায় নেমে প্রত্যেকদিন আন্দোলন হচ্ছে। এটা আর বলার নতুন কিছু আর নেই। তবে সুপ্রিম কোর্টের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা ভরসা রেখে একটা কথা বলতে চাই যে মামলাটা হাইকোর্টে থাকলেই মনে হয় ভালো হতো। আমার এইটুকুই একটা কমেন্ট। সেকেন্ড, আমি যেটা বলতে চাইছি, চিফ মিনিস্টার বলছেন যে চিফ মিনিস্টার বলছেন যে বারবার করে বলছেন যে কি পুলিশ করেছেন তার খতিয়ান দিচ্ছেন, কিন্তু এই চিফ মিনিস্টারকেই তো আমরা বলতে শুনলাম যে 7 দিন সময় দিচ্ছি পুলিশকে, না পারলে সিবিআইকে ডাকবো। তো সিবিআইকে ডেকে আনার কর্তা তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে হয়, তার কারণ উনি রাজ্য পুলিশের প্রতি ভরসা রাখতে পারেননি। এবং যে রাজ্য পুলিশের সম্পর্কে কথাবার্তা আমরা শুনছি, যারা পুলিশ আছেন তারা নিজেরাও বুঝতে পারছেন যে তাদেরকে স্কেপগোট ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে,
সিবিআই কি বলছেন কোর্টে, যে পশ্চিমবঙ্গে যে সিএফএসএল এর তদন্তটা হয়েছে তার একেবারেই স্যাটিসফাইড নয়, তাহলে এই সিএফএসএল এর তদন্তটা নতুন করে করতে হবে, টেকনিক্যাল কথা। দ্বিতীয় কি হচ্ছে দেখুন, 14 ঘন্টার যে এফআইআর এর সময় কেন লাগলো, 14 ঘন্টা কেন লাগলো? আচ্ছা, আমি আপনি যাই বলি না কেন মিডিয়াতে বসে বা রাস্তায়, একটা জিনিস বুঝতে হবে, নির্যাতিতার মা বাবা কি বলছেন। নির্যাতিতার মা বাবা প্রত্যেক দিন টিভিতে যা স্টেটমেন্ট দিচ্ছেন তাতে কি মনে হচ্ছে যে বাংলার সম্মান কোথাও বেঁচে থাকছে বলে? এবং আজকের দিনে দাঁড়িয়ে যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি, দেখো মৌপি এটা বুঝতে হবে, এই যে ক্রাইমটা, এই ক্রাইমটার যে ম্যাগনানিমিটি, যে তার অ্যাটমসফিয়ারে তৈরি হয়েছে, পুরো ক্রাইমটা সমাজের ভেতরে যেভাবে পেনিট্রেট করেছে, আমরা হতাশ, আমরা দুঃখিত, আমরা লজ্জিত। এখানে দাঁড়িয়ে আমরা জানি না কারা কারা ডিফেন্ড করছেন। এখানে ডক্টর বিশ্বাস বলছেন যে ড্রেসিং স্যালাইন নাকি বা জুনিয়র ডাক্তাররা করেন। আমি জানি না ডাক্তারবাবু, আপনি তো খুব সিনিয়র ডাক্তার, আপনাকে আমরা ভীষণভাবে সম্মান করি। ড্রেসিং আর স্যালাইন যদি জুনিয়র ডাক্তাররা দেন, তাহলে নার্সরা কি করেন, আমার এটা প্রশ্ন আছে আপনার কাছে। এবং মফস্বলে কেন ট্রিটমেন্টের ব্যবস্থা হলো না, এটাও তো দেখার দরকার, এটাও তো বাংলার মানুষকে উত্তর দিতে হবে, রাজ্যের প্রশাসনকে। তার কারণ মফস্বলে তো ডেভেলপমেন্ট করার কথা, শুধু কলকাতায় আপনি ডেভেলপ করবেন, মফস্বল করবেন না, সেটা তো হয় না। আজকে জুনিয়র ডাক্তাররা কি বলেছেন, জুনিয়র ডাক্তারদের যে বক্তব্য, সেই বক্তব্যে কি কোনো অন্যায় খুঁজে পেয়েছে কেউ? আজকে যদি অন্যায় খুঁজে পেত, তাহলে কি মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকতেন, রাজ্যের পুলিশ চুপ করে বসে থাকতেন? জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, আমার এখানে একটা প্রশ্ন আছে, বলুন। যে দাবি দেওয়া, আবারও বলছি, দাবি দেওয়া ন্যায্য হতেই পারে, কিন্তু দাবি দেওয়া না মিটলে আন্দোলন চালিয়ে যাবেন, সেটাও, আন্দোলন তো চলছে, সবাই আন্দোলনে সামিল হচ্ছেন, কিন্তু আন্দোলন দাবি দেওয়া না মিটলে আমি কার চিকিৎসা করব না? যাদের নিয়ে আমি দাবি দাওয়া করেছি তাদের নিয়ে তো নয়, আমি আম জনতার চিকিৎসা করব না, আমি সেই কর্মবিরতি থেকে পিছু হটব না। এটা কি সঙ্গত? আমি তো একটা লাইন একটু বলতে চাই, ভাবে দেখতে চাই। আমি তো মনে করছি, এক সেকেন্ড, আমি তো মনে করছি যে ওই দাবি দাওয়াগুলো বা আজকে যে ঘটনা ঘটেছে সেটার সঙ্গে আমি নিজেকে রিলেট করছি, তাই আমি রাস্তায় যাচ্ছি। আর যদি আজকে আমার কোনো পরিজন, আমার কোনো প্রিয়জন, তার যদি পরিষেবা দরকার হয়, তাহলে সেই পরিষেবা থেকে তারা বিরত থাকছেন ওই আন্দোলনের দোহাই দিয়ে। আমি শেষ করি। আমার একটাকে কেন মনে হচ্ছে মৌপিয়া, যে আমরা অনেকেই মিসলিড হচ্ছি। জুনিয়র ডাক্তারদের নামে যে কথাবার্তাগুলো বলা হচ্ছে, তোমরা জেনে থাকবে, অভয়া ক্লিনিকের নামে প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা চিকিৎসা চলছে, চিকিৎসক কিন্তু এবং একজন এইচওডি তিনিও বলছেন যে অভয়া ক্লিনিক বা টেলিমেডিসিন দিয়ে সবটার সমাধান হয় না। 100 বার। কিন্তু এটাও ঠিক তুমি আজকের দিনে দাঁড়িয়ে একটা জুনিয়র চিকিৎসক, একটা ডাক্তার, যাকে 36 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, রাজ্য সরকার যে বারবার বলছেন মানবিক মুখ, এই মানবিক মুখটা কোথায় দেখা যাচ্ছে না? তো তার কারণ হচ্ছে যে ঘটনার প্রণালী আমরা দেখতে পেলাম, আমরা বারবার করে বলছি, যে ধরো 27 মিনিটের ফুটেজ দেওয়া আছে, সুপ্রিম কোর্টে ডাক্তাররাও দেখেছে, তোমরাও দেখেছো, আমরাও দেখেছি, তাহলে কনফিডেন্স বিল্ডিং মেজারটা কোথায়? আজকে সুপ্রিম কোর্ট একটা ইম্পর্টেন্ট লাইন বলেছে মৌপিয়া, এটা হ্যাজ টু বি রেড আউট টুডে। সুপ্রিম কোর্ট বলছেন ওয়েস্ট বেঙ্গল শুড টেক, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শুড স্টেপস টু ক্রিয়েট কনফিডেন্স উইদিন দ্য মাইন্ডস অফ দ্য পিপল। তার মানেটা কি? তার মানেটা ভয়াবহতা হচ্ছে, সেই সুপ্রিম কোর্টই বলছেন, আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমরা কেউ নই, আমরা সুপ্রিম কোর্টকে মাথায় পেতে নিই, কিন্তু বক্তব্য বিবেক, আবেগ, আজকে যদি দাঁড়িয়ে যে ঘটনা, এই ঘটনাটা বলা উচিত বারবার। আজকে আমরা বলছি, সবাই আমরা বারবার বলছি জাস্টিস। আশুতোষ, না আসলে আমি একটা বিরতি আমাকে নিতেই হবে, একটা ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। এবার আমি দেখাবো আপনাদের যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি করার জন্য রীতিমতো ডেডলাইন বেঁধে দিলেন সুপ্রিম কোর্ট। সন্তান শোকের থেকে বড় কিছু হয় না। নির্যাতিতার জন্য বাবা মার যে শোক, তেমনি বিক্রমকে হারিয়েও একই শোক তার মায়ের। অভিযোগ, চিকিৎসা না পেয়ে শুক্রবার আরজিকর হাসপাতালে মারা যান বিক্রম ভট্টাচার্য।
এক মাস পার, আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। এর আগে রাজ্য সরকার ও সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানায়, কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর ধর্নায় বসে। স্মারকলিপি সহ প্রতীকী শির দ্বারা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী 1. 7 লক্ষ রোগীকে আউটডোর পরিষেবা দেওয়া যায়নি। 2. 70,000 রোগীকে ইনডোরে ভর্তি করা যায়নি। 3. 7,000 নির্ধারিত অস্ত্রোপচার বাতিল করা হয়েছে। 4. 1,500 কার্ডিয়াক রোগীর ক্যাথ ল্যাব পরিষেবা দেওয়া যায়নি। 5. 23 জন রোগী মারা গিয়েছেন। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। টালা থানার ওসিকে ফেরায় 4টি বেসরকারি হাসপাতাল। কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। চিকিৎসকদের কাজে ফিরতে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ না দিলে রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে বলে শীর্ষ আদালতের বক্তব্য। We also direct that in the event that the doctors report for duty within a period of on or before 5 p.m. tomorrow, no adverse action, no adverse disciplinary action shall be adopted by the state of West Bengal. রাজ্য সরকারও ফের একবার চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানায়। প্রয়োজনে আলোচনায় বসার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র চিকিৎসকেরা, তবে কাজে ফেরার বিষয়ে আশাবাদী প্রশাসন। কলকাতা টিভি। অশোকদা কিছু বলতে চাইছিলেন? অশোকদা না, আমি একটা কথাই শুধু বলছি, তোমরা তো সবাই বলছো জুনিয়র ডাক্তারদের যা ডিমান্ড, তার মধ্যে কোনো অন্যায় দেখছে না কেউ। তাই যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে মেনে নিলেই হতো। এই 1 মাস ধরে টানার কোনো প্রয়োজন ছিল? ওরা বলছিল আপনারা লিখিত একটু দিন, কিন্তু কেউ সেটা করলো না। টু সাম এক্সটেন্ট গভর্নমেন্ট অলসো রেসপন্সিবল, কারণ আজকে যদি বলো আনরিজনেবল তাহলে অন্য জিনিস, কিন্তু একবার যদি স্বীকার করো তারা যা চাইছে তারা খুব একটা আনরিজনেবল নয়, তাহলে সেটা তোমরা বলে দাও ঠিক আছে রিজনেবলই আমরা মেনে নিচ্ছি, মিটে গেল। সেটা কেন করা হলো না একদিন? সেটা তো কেউ বলছে না। তাহলে এটা ওরা তো কখনো বলেনি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। একবারে বলেছে কি? তা তো বলেনি। ওরা বলছে এই আমাদের ক্লেম, আপনারা যদি মনে করেন রিজনেবল দিন, তাহলে দিলেই মিলে যেত। এটা ঠিক নয়। জাস্টিসের ডেডলাইন আসবে। ডক্টর বিশ্বাস, আচ্ছা পরিষ্কার কথা, আশুতোষ মনে হয় হাসপাতালে ঢোকেনি। ডাক্তারিটা আমি করেছি 2 বছর, 1 বছর ইন্টার্নশিপ, সত্যি আমি ঢুকিনি। 3 বছর পোস্ট গ্রাজুয়েট করেছি। খুব ভালো, আপনাকে নমস্কার। 3 বার নমস্কার করব। নমস্কার কেন 100 বার করবে? কথাটা শুনে নাও, বলুন। ভুল কথা বলো না। প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টে ঢুকেছো, সেখানে ড্রেসিং গুলো কারা করে? জুনিয়র ডাক্তারদের করতে হয়, নার্স করে না। নিউরো সার্জারির যে ড্রেসিং গুলো কারা করে? আপনি মনে হয় কোনো নার্সিং হোমের কথা বলছেন? বলতে দাও না, কথাটা শেষ করো। প্লাস্টিক সার্জারি হাসপাতালে নেই, তাহলে কিছুই তো জানো না। আমাদের সময় থেকেই তো প্লাস্টিক সার্জারি আছে। যাই হোক, আরেকটা কথা বলে রাখি, পেডিয়াট্রিক্সের সময় চ্যানেলটা যখন একটু অধিক হয় তখন জুনিয়র ডাক্তারকে আসতে হয়। আপনি আরজি করে জাস্টিসের ডেডলাইন নিয়ে কথা বলুন তো, পরে আপনার থেকে আমরা প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক সার্জারি, নিউনেটাল সার্জারি এগুলো পরে শুনবো। আপনি যেটা বলছেন, তুমি যেগুলো জানো না সেগুলো বলছেন স্যার, আপনার জানা উচিত যে জুনিয়র ডাক্তাররা যদি সারা দিন ধরে ড্রেসিং আর প্লাস্টার করে তাহলে নার্সরা কি করবে আপনি একটু বলে দিন দয়া করে। আমি নিশ্চয়ই আপনার মতো ডাক্তার নয়, ঠিকই বলেছেন এটা, কিন্তু আপনি যেটা বলছেন সেটা খুব একটা জাস্টিফাইড বলে পাশে আর একজন ডাক্তার বাবু আছে কোনো কমেন্টস করছেন। এটাই চিত্রটা পরিষ্কার। তুমি যদি বুঝতে না পারো তাহলে না, আমরা তো বুঝতে চেষ্টা করছি একটা জিনিস, জাস্টিস ফর আরজি কর। আর স্যার কিছুই বুঝতে চাইছি না। আমরা হাত জোড় করে বলছি জাস্টিস ফর আরজি কর, ডেডলাইনটা বলুন। আর কিছুই বুঝতে চেষ্টা করছি। পৈশাচিক ঘটনা ঘটেছে, আমি তো তাকে একটু সমর্থন করছি না, কিন্তু একটা কথা বলছি তোমাকে, তুমি কথাটা তুমি শোনো তো,
তুমি কথাটা শেষ করতে দাও। সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের তুমি যেটা বলছো না, জাস্টিস তো নিশ্চয়ই, আপনি আরজিকর নিয়ে কথা বলুন না। আমি তো আরজিকর নিয়ে বলবো, আমি আরজিকর নিয়েই তো বলছি, তুমি তো কথাটা বলতে দিচ্ছ না। আমি একটাই কথা বলছি, পরিষ্কার কথা, আরজিকরের জাস্টিস দরকার, কিন্তু একটা কথা ইনডেফিনিট করলে যারা পোস্ট গ্রাজুয়েট করছে এই জায়গায় আমরা সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেউ নই, প্লিজ। সুপ্রিম কোর্টই বলেছিল, সুপ্রিম কোর্টই অল ইন্ডিয়া ইনস্টিটিউটের একটা গাইডলাইন দেখে নাও, সুপ্রিম কোর্টে 92 সালে একটা অর্ডার আছে, এফিডেভিট করা আছে, একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনির এই 4 সপ্তাহের বেশি তারা কোনো সাইটে যেতে পারে না। করতে হচ্ছে তো। আমি আসবো সুমন দা, এটা আগে যেতে পারে না। আসবো সুমন দা। দেখুন, আমি আবার বলছি, আমরা দুটো জিনিসকে গুলিয়ে ফেলছি। একটা হচ্ছে নির্যাতিতার বিচার চাই এবং সেই তদন্ত সিবিআই এর হাতে। এবার বাকিটা সুপ্রিম কোর্টের আমরা কিছু অংশ শুনবো, কিছু অংশ বলবো না মানছি না, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্ট যদি রাজ্য সরকারকে চালান দেওয়ার জন্য বলে, সেটা যেমন মঙ্গলবার দিনের মধ্যে চালান দিতে হবে, তেমনি সুপ্রিম কোর্ট যদি বলে মঙ্গলবার দিন জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা উচিত, সেটাও শোনা এক জিনিস হয় না। পয়েন্ট নাম্বার 2, আমরা যারা মানে কথা বলছি তারা নয় ইতিহাস ভুলে যাচ্ছি। কংগ্রেসের যিনি বলছিলেন তার জানা উচিত, এটা মনমোহন সিং এর সরকার 1992 সালে তৃণমূলের হয়ে আপনি যিনি বলছেন আপনার কথা শোনা আমি আপনার একটা কথা বলিনি। আগে জানুন আপনার সরকার কি করেছে। আমার সরকার অনেক কিছু করেছে, ভালো করে কংগ্রেসের অবদানটা ভুলে যাবেন না দয়া করে। এই মেডিকেল কলেজটা দেখছেন, এগুলো কংগ্রেসের তৈরি করা, আপনার তৈরি করা নয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস ফার্স্ট। বিধাননগর আমলটা ভুলে যাবেন না। কংগ্রেসের অনেক কিছু বলার আছে, আপনাদের কম বলার আছে। কংগ্রেসের সভাপতি জাস্টিস বলেছেন, আমরা ভালো বলবো। এই তদন্তের আপনি দুটো ভালো পোস্টার লিখুন, আপনি ভালো বই লিখেন, দুটো বই লিখুন। এই জাস্টিস ফর আরজিকর নিয়ে দলমত নির্বিশেষে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যান, আপনারা অ্যাপ্রেজাল জমা দিন। আমরা বলছি বারবার করে, আপনি বই লিখুন দুটো, জাস্টিস ফর আরজিকর। সবাই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে জাস্টিস চেয়েছেন, আপনি জানেন? আপনি জানেন না? এই জন্য আপনাদেরকে এই জন্য আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াইটা করছি। আর আজকে অভিষেকের নেতৃত্বে পরিষদে যে প্রোগ্রাম ছিল, ভালো করে আসবেন আমাদের কাছে। সেকেন্ড, আমি ডক্টর ব্যানার্জির কাছে যাব, ডক্টর সুশান্ত ব্যানার্জির কাছে, যে কি মনে হয় যে যেভাবে আগামীকাল 5টার মধ্যে কর্মবিরতি তুলে কাজে ফেরার কথা বলেছেন সুপ্রিম কোর্ট, এবং একই সঙ্গে তাদের নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত দাবি দাওয়াগুলো সেগুলো কিভাবে ব্যবস্থা করা যায় সেই সম্পর্কেও নির্দেশ দিয়েছেন, এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ফেলে কাজে ফেরা প্রয়োজন, উচিত? আচ্ছা, একটা কথা বলুন তো আমাকে, যে দাবি দেওয়া ছাত্ররা রেখেছে, মানে যারা জুনিয়র ডাক্তাররা, আপনার কি মনে হয় এই 16 ঘন্টার মধ্যে সে দাবি দেওয়া পূরণ করা সম্ভব? আমার পরিষ্কার বক্তব্য যে এই কম সময়ের মধ্যে ওদের যে দাবিগুলো আছে, যে যুক্তিসঙ্গত দাবি ওরা রেখেছে, কখনোই এই কম সময়ের মধ্যে পূরণ করা সম্ভব নয়। তাহলে এর অপশনটা কি? অপশনটা হচ্ছে কিছু জায়গা ইমিডিয়েট, কিছু জায়গা ইন্টারমিডিয়েট, কিছু জায়গা লং টার্ম, এই 3টা ভাগে ভাগ করতে হবে জিনিসটাকে। আমার প্রশ্ন হচ্ছে, কে এগুলো নিয়ে ভাবছে? এগুলো ভাবতে হবে স্বাস্থ্য দপ্তরে যারা বড় কর্তা আছেন, হেলথ সেক্রেটারি, ডিএমই, এদেরকে বসতে হবে, আলোচনা করতে হবে, কারণ ওদের অ্যাসিওরেন্স দিতে হবে। ওরা যে 1 মাস ধরে আন্দোলন করছে, তা আমি যতটা বুঝেছি ওদের 2টো ফেজ আন্দোলনটা করছে। একটা, ওরা নির্ভয়ার যে অত্যাচার হয়েছে তার দ্রুততার সঙ্গে তার যারা দোষী তাদের একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, 1। 2 নম্বর হচ্ছে ওদের সিকিউরিটি দিতে হবে। আপনারা যদি এটা বলেন যে সারা রাস্তায় সবাইকে সিকিউরিটি কি করে দেবো, এটা তো কোনো যুক্তি হতে পারে না। তাহলে তো কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। তাহলে ওরা আন্দোলন করছে কিসের জন্য? চাইছে যে ন্যূনতম সিকিউরিটিটুকু পাক। আজকে একটা সরকারি হাসপাতালে একটা সরকারি পিজিটি পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সে
আজকে তার 36 ঘন্টা ডিউটি কালে ওইভাবে অত্যাচারিত হয়ে তার মৃত্যু হলো। এনিথিং ইজ পসিবল এবং এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের সময় আমি আপনাদের আবার বলি, আমি আসবো ডক্টর বানজি, একটা বিরতি আমাকে নিতেই হবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, একদম শেষ পর্যায়ে চলে এসেছি অঙ্কন। না দেখুন, জুনিয়র ডাক্তারদের প্রতি এই যে রাজ্য প্রশাসনের অবহেলা, এটা তো আমরা প্রথম দিন থেকে দেখতে পাচ্ছি। কারণ এই যে এরকম একটা আরজি করার মতো নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর যখন চিকিৎসকদের সুরক্ষার প্রশ্ন নিয়ে এত গোটা দেশ তোলপাড়, সেই সময় আপনারাও দেখিয়েছেন যে সাগর দত্তে ভাঙচুর হয়ে গেল। আচ্ছা, সুপ্রিম কোর্ট যখন সুমোটো নিচ্ছেন, সুপ্রিম কোর্টের কাছে আমার আবেদন থাকবে বেলঘরিয়া থানা বা দক্ষিণেশ্বর থানা আজ অব্দি একজন ওই সাগর দত্তে অ্যারেস্ট ভাঙচুরের ঘটনা একজনকে অ্যারেস্ট করতে পারেনি। রাজ্য প্রশাসনের কাছে এই প্রশ্নটা রাখবেন না? দেখুন, একটা খুব পরিষ্কার মৌপিয়াদি, আন্দোলনের কোনো ফরম্যাট বাধা ধরা রকম ইকুয়াল টু MC স্কোয়ারে হয় না। এটাও ঠিক যে রাজ্য সরকার এই যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার প্রতি প্রথম থেকে রিল্যাক্টেন্ট ছিলেন। আজকে উনি বলছেন আপনারা প্রয়োজন এতদিন হচ্ছে গিয়ে ওনাদের মনে হলো না যে জুনিয়র ডাক্তাররা যে কথা বলছেন, আজকে বলছেন যদি কোনো কথা মানা যায়। উনি এসে বসতে পারতেন, তো খুব রিজনেবল কিছু দাবি ছিল যেগুলো ওনার রিজনেবল মনে হতেন, উনি সেটা বলতে পারতেন, একটা টকিং টার্ম শুরু করতে পারতেন। কিন্তু রাজ্য সরকার প্রথম থেকে নিজের ইগোতে অনড় ছিলেন যে জুনিয়র ডাক্তাররা কতদূর কি করতে পারবেন। আজকে গিয়ে বলছেন জুনিয়র ডাক্তারদের জন্য এটা হচ্ছে সেটা হচ্ছে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা। জুনিয়র ডাক্তাররা আমি খুব সম্ভবত ওনারা আগামীকাল মিটিংয়ে বসে ঠিক করবেন ওনারা কি করবেন, পরবর্তী পরিস্থিতিতে দেখা যাবে। দেখো, দুটো কথা বলে আমি শেষ করব। প্রথম হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আপনি সন্দীপ সিন্ডিকেট যেটা চারিদিকে ছড়িয়ে আছে সেটাকে আটকানোর ব্যবস্থা করুন, থ্রেড কালচার আটকানোর ব্যবস্থা করুন। আর লাস্ট একটা জেনে রাখুন, জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক, ডাক্তারকে সম্মান দিতে হবে। ডাক্তার জনসাধারণের সাথে, জনসাধারণ ডাক্তারের সাথে। কাছে আসবো যে এরই মধ্যে আজকে যে উৎসবে ফেরার বার্তা দিলেন, যেটা একটু আগে অশোকদাও বলছিলেন। দেখুন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলেছেন আমি তার জবাব দিতে পারবো না, কিন্তু আপনি যেটা বাকি কথা বলছেন সেটাতে আমি বলবার চেষ্টা করি। আরজি করে যিনি মারা গেছেন সেই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। মৌপিয়া, আপনিও একজন মহিলা সাংবাদিক, আমি আপনাকে মনে করিয়ে দিই, সৌম্য বিশ্বনাথন বলে দিল্লির একজন মহিলা সাংবাদিক, রাত্রিবেলা তিনিও ওয়ার্কিং সিচুয়েশনে যখন গাড়ি করে বেরিয়েছিলেন রাত্রিবেলা, তাকে গুলি করে 5 জন মারে। আমি সাংবাদিক, মহিলা সাংবাদিক, মিছিল হয়েছে, প্রতিবাদ মিছিল হয়েছে। আমি সাংবাদিক সুমনদা, মহিলা সাংবাদিক, আই এম জাস্ট আ প্রফেশনাল। আমি বলছি সেই তাকেও গুলি করে মারা হয়। সাংবাদিকরা প্রতিবাদ মিছিল করেছে, সব করেছে, কিন্তু অনির্দিষ্টকালের জন্য সংবাদপত্র বন্ধ করে দেয়নি। এটা হতে পারে না, এটা কোনো সিস্টেমে, কোনো রাষ্ট্র সমাজ এটা কখনো হতে পারে না। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা প্রয়োজন, নিশ্চয়ই তারা সুপ্রিম কোর্টে তারা জানিয়েছে তাদের কি বক্তব্য। আমি উত্তর নিয়ে আপনি ঠিকই বলেছেন, এটা তো অ্যাভয়েড করা যেতে পারত। অনির্দিষ্টকাল যেটা চলেছে সেটা দুপক্ষই দায়ী। আপনি যদি এক পক্ষে করলে অন্যায় করছেন একদম। তার কারণ এটা যদি আগে বসেই ফয়সালা হয়ে যেত, একবার আপনি বলবেন তাদের ক্লেমগুলো আনরিজনেবল নয়, অন্যদিকে আপনি লিঙ্গার করাবেন, বসবেন না তাদের সঙ্গে, ইউ ক্যানটা বোথ, দুটো একসঙ্গে চলতে পারে না। আর যেটা মৌপিয়াকে আমি বলছিলাম, আর যদি তার কোনো মেয়ের সন্তান থাকতো বা আমারই যদি কোনো মেয়ের সন্তান থাকতো, আজকে আমরা এই কথা বলতে পারতাম না। এই কথাটা আমার তীব্র আপত্তি আছে। চলো আমার এই কথাটা তীব্র আপত্তি আছে। আমার কন্যা সন্তান না থাকলে আমি বুঝতে পারবো না। এক্স্যাক্টলি, এটা আমি খুব আমি মৌপিয়া 10 সেকেন্ড বলবো। আমরা 3 জনকে মা হিসেবে জানি, মা শারদা মা, নিবেদিতা, এদের কারো সন্তান ছিল না, তাই বলে তাদেরকে মা হিসেবে কোনোদিন আমরা বলিনি সন্তান ছিল না। উনি মায়েদের সাথে আপাতত এখানেই শেষ করছি। বাংলা বলছে।